প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন অফলাইন গণমাধ্যমে এবং জনপরিসরে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোটি টাকার জামিন কেলেঙ্কারি নিয়ে কথা হচ্ছে। একরকম তোলপাড় চলছে। কোটি টাকার জামিন কেলেঙ্কারি কম কথা না। সো ইতিমধ্যে আমরা অনেকে অবগত আছি বিষয়টি সম্পর্কে। এই বিষয়ে কিছু কথা বলা দরকার। আসলে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এইটি অনেক পরিচিতি পায় শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে। কারণ সেখানে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্যে আইসিটিকে ব্যবহার করেছিলেন। তখন শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছিল আইসিটির কার্যক্রম নিয়ে। কারণ শেখ হাসিনা আইসিটিকে তিনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে ব্যবহার করছিলেন। আইসিটি একটি আদালতের মতো কাজ করতে পারেনি। সব মহল থেকে প্রতিবাদ এবং সমালোচনা হয়েছিল আইসিটির কর্মকাণ্ড সম্পর্কে। অনেকেই আইসিটির বিচারগুলোকে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে মনে করে থাকেন। বিশেষভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর বয়োবৃদ্ধ নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে সেখানে কয়েকজনকে ফাঁসিতে ঝুলানো হয়। তো সেই জন্যে এই আইসিটি কিন্তু বহুল পরিচিত। আর জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই আইসিটিকে পুনর্গঠন করেন এবং পুনর্গঠন করতে গিয়ে এই প্রক্রিয়ায় সাবেক আইসিটির যেসব ত্রুটি ছিল এটিকে ত্রুটিমুক্ত করবার চেষ্টা করা হয়। এমনকি এটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করবার জন্যে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ আইনজীবীকে নিয়ে আসা হয় চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে। টবি ক্যাডম্যানকে নিয়ে আসা হয়, যুক্তরাজ্যের একজন প্রখ্যাত আইনবিদ। তো এই সব কিছু অন্তর্বর্তীকালীন সরকার করেছেন এবং চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলাম ঘেঁষা, এমনটি বলা হয়, জনাব তাজুল ইসলাম। তো তিনি দক্ষতার সঙ্গে তার কাজটি করছিলেন। তার কাজ নিয়ে বা তার পারফরমেন্স নিয়ে কারো তেমন কোনো আপত্তি ছিল না, সব ঠিকঠাক চলছিল। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 12ই ফেব্রুয়ারি আমরা দেখলাম আইসিটিতে কিছু পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তনটি হলো চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে সরিয়ে বিএনপি মনা বা বিএনপি ঘেঁষা আইনজীবী জনাব আমিরুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ করে বিএনপি সরকার। যদিও বিষয়টির সমালোচনা হয়েছিল ব্যাপকভাবে, কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে তাজুল ইসলাম তো ঠিকঠাক পারফর্ম করছিলেন, তো তাকে কেন হঠাৎ সরাতে হলো। আর জনমনে এই প্রশ্ন উঠেছে, সরকারকে অন্যরকম বার্তা দিতে চাইছে তাজুল ইসলামকে সরিয়ে। কারণ তাজুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে আমরা দেখেছি আইসিটিতে 3টি মামলার রায় হয়েছে। আর প্রধান যে রায়টি হয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়। তো আরও 2টো মামলায় রায় হয়েছে, আরও কিছু বিচারাধীন মামলা আছে সেখানে। তো অনেকের মনেই প্রশ্ন এবং সংশয় দেখা দিয়েছিল, বিএনপি কি সেই মামলাগুলোকে আগের মতো চলতে দিতে চায় না, তাদের মতো করে করবে, এই জন্যে এরকম পরিবর্তন, এই প্রশ্নটি উঠেছিল। যাই হোক, বিএনপি এই পরিবর্তনটি ঘটিয়েছে। আর দেরি হয়নি, সঙ্গে সঙ্গে সেই সাবেক আইসিটির একটি জামিন কেলেঙ্কারির বিষয় ফাঁস হয়েছে। আর সেই জামিন হলো চট্টগ্রাম 6 আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 5 বারের মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে ঘিরে এই জামিন কেলেঙ্কারির বিষয়টি আবর্তিত হচ্ছে। তো চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। তো প্রিয় দর্শক শ্রোতা, 2024-এর সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে 16ই জুলাই চট্টগ্রাম শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে মিছিল, প্রতিবাদ সমাবেশ, আন্দোলন হচ্ছিল, সেখানে 16ই জুলাই 3 জন ছাত্র যুবক নিহত হন এবং 2 দিন পর 18ই জুলাই আরও 2 জন নিহত হন। তো এই হত্যাকাণ্ডগুলোতে আসামি হিসাবে নাম আসে ABM ফজলে করিম চৌধুরীর। তার নেতৃত্বে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, ফলে তার বিরুদ্ধে
হত্যাকাণ্ড সংঘটিত করবার বা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবার মামলা হয় এবং তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন এরকম অভিযোগ তার বিরুদ্ধে আসে। তো সেই থেকে তিনি জেল খাটছেন, কারাগারে আছেন। আর তখন জানা যায় যে সাবেক আইসিটির একজন প্রসিকিউটর, যিনি সাইমুম রাজা তালুকদার নামে পরিচিত, সেই প্রসিকিউটর যিনি একজন আইসিটি বিশেষজ্ঞ। এই আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিশেষজ্ঞ না, আইসিটি হলো যেটি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, তিনি ইনফরমেশন টেকনোলজি বিশেষজ্ঞ, আইসিটি। তো তিনি একজন শিক্ষক ছিলেন আগে, আইসিটিতে প্রসিকিউটর হিসেবে যুক্ত হবার আগে, এবং মামলা পরিচালনা করবার তার কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরও তিনি প্রসিকিউটর হয়েছেন। কিভাবে হয়েছেন জানি না, সেই আলোচনা হয়তো অন্য সময় করা যাবে। তো এই প্রসিকিউটর স্ব-উদ্যোগে যোগাযোগ করেন সেই অভিযুক্ত APM ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে আইসিটির প্রসিকিউটর হিসেবে যোগাযোগ করে প্রাইভেটলি তাদেরকে বলেন যে তিনি চাইলে APM ফজলে করিম চৌধুরীর জামিন করিয়ে দিতে পারবেন। আর এই জামিন করিয়ে দেওয়ার জন্যে 1 কোটি টাকা খরচ হবে। 1 কোটি টাকা তিনি ফজলে করিমের পরিবারের সদস্যদের কাছে দাবি করেন এবং এইটিও বলেন যে তাকে কিস্তিতে এইসব টাকা দেওয়া যাবে, 10-20 লাখের কিস্তি হলে চলবে। তো ফজলে করিমের ফ্যামিলি মেম্বাররা এই কথোপকথনগুলো রেকর্ড করছিলেন। তিনি জানতেন না, যদিও তিনি আইসিটি বিশেষজ্ঞ, তিনি জানতেন না। দুঃখজনক হলেও সত্যি এটি। তিনি তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলেন। তো যদ্দূর জানা গেছে 26 বার তিনি তাদের সঙ্গে কথোপকথন করেছেন, টেলিফোনিক কনভারসেশন হয়েছে 26টি। আর 26টির মধ্যে 14টিতে তিনি সরাসরি এই টাকা দাবি করেছেন ফজলে করিমের পরিবারের সদস্যদের কাছে। এমনকি আইসিটির আরেকজন কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক কর্মকর্তাকে, আইসিটি বিষয়ক কর্মকর্তাকে, যিনি তদন্তের সঙ্গে যুক্ত, তাকেও কিছু টাকা দিতে হবে তাকে প্রভাবিত করবার জন্যে, সেটিও তিনি বলেছেন। এবং তিনি ফজলে করিমের পরিবারকে ফজলে করিমের জামিন করিয়ে দেবেন এবং তদন্ত বিষয়ে তদন্ত রিপোর্টের কপিও তাদের পাইয়ে দেবেন, এই আশ্বাসনাকে তিনি তাদের দিয়েছেন। তো 14 বার নিজে সরাসরি টাকা চেয়েছেন। তো সম্প্রতি আইসিটিতে পরিবর্তন আসবার পর যখন বিএনপি দলীয় জনাব আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে জয়েন করলেন, তখনই এই ফজলে করিমের ফ্যামিলি মেম্বাররা আগের টেলিফোনিক কনভারসেশনগুলো, যেগুলো রেকর্ড করা হয়েছে, সেই রেকর্ডেড কনভারসেশন এখন যিনি আইনমন্ত্রী আছেন জনাব আসাদুজ্জামান, তার সঙ্গে শেয়ার করেছেন। এক্সকিউজ মি। এবং যতদূর জানা গেছে তিনি এতে খুব বিব্রত এবং বিরক্ত হয়েছেন। সাইমুম রাজা তালুকদারকে তিনি ডেকেছেন, ডেকে তাকে পুলিশে ধরিয়ে দেবার হুমকি দিয়েছেন, গ্রেপ্তার করবার হুমকি দিয়েছেন, জানা গেছে এই বিষয়গুলো। আর এইসবের প্রেক্ষিতে সাইমুম রাজা তালুকদার গত সোমবার পদত্যাগ করেছেন। আর এইটি নিয়ে এখন কথা বলছেন চিফ প্রসিকিউটর বর্তমান জনাব আমিনুল ইসলাম। এবং তিনি উৎসাহ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আইসিটিতে কেন এটি হবে, যদি তার বিরুদ্ধে এরকম অপরাধের অভিযোগ বা ঘুষ চাওয়ার অভিযোগ এসেই থাকে, তার বিষয়টি আরও ভালোভাবে দেখা হলো না কেন, বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যত জানতে পেরেছি যে ফজলে করিমের পরিবারের সদস্যরা শুধু যে সেই রেকর্ডেড কনভারসেশনগুলো আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে শেয়ার করেছিলেন তাই না, তারা সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের সঙ্গেও শেয়ার করেছিলেন। তো যেটি তাজুল ইসলাম জানিয়েছিলেন যে তাকে কোনো রেকর্ডেড কনভারসেশনের কোনো অডিও ক্লিপ বা কিছু দেওয়া হয়নি, তাকে শুধু শোনানো হয়েছিল, এরকমটি তিনি বলেছেন। এরপর এই অভিযোগের ভিত্তিতে তিনি সাইমুম রাজা তালুকদারকে এই মামলা থেকে, অর্থাৎ APM ফজলে করিমের যে নির্দিষ্ট মামলাটি, এই মামলা থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি প্রসিকিউটর হিসেবে তখনও থেকে যান এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে যান যথারীতি। তো এইটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে এবং উঠেছে যে তিনি যখন জানলেন এরকম একটি অনৈতিক বিষয় তিনি করবার চেষ্টা করছেন, তাহলে তার অ্যাক্টিভিটিস তো সার্বিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার কথা। তাহলে তিনি প্রসিকিউটর হিসেবে আইসিটিতে কেন কন্টিনিউ করতে পারলেন, তাকে ডিসকন্টিনিউ করাতে হতো। এই কাজটি তাজুল ইসলাম সাহেব করেননি কেন, এই প্রশ্নটিও কিন্তু আছে। আচ্ছা, তো এখন আমিনুল ইসলাম সাহেব বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি মঙ্গলবার দিন, গতকাল
গতকাল তিনি দীর্ঘ মিটিং করেছেন তার কর্মকর্তাদের নিয়ে এবং অন্যান্য প্রসিকিউটরদের নিয়ে। সেই মিটিংয়ে তিনি একটি 5 মেম্বার কমিটি গঠন করেছেন তথ্য অনুসন্ধান করবার জন্য। এই কমিটির নাম দিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি 5 মেম্বার কমিটি, এটি 5 সদস্যের কমিটি, তার নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি এই বিষয়টিতে তদন্ত চালাবে, ইনভেস্টিগেট করবে, জিজ্ঞাসাবাদ করবে, যা প্রয়োজন তাই করবে। পরে তারা সিদ্ধান্ত নেবে শামীম রেজা চৌধুরীকে আইনের আওতায় আনা যায় কিনা, বা তিনি অপরাধ সংগঠন করেছেন কিনা, বা যেসব রেকর্ডেড কনভারসেশনের কথা শোনা যাচ্ছে সেগুলো জেনুইন কিনা এবং সেগুলোকে কাজে লাগানো যায় কিনা। তো এই বিষয়টি এখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দেখবে। আর ইতিমধ্যে এটিও জানা গেছে যে প্রথম আলো এবং নেত্র নিউজ এই 2 সংবাদ মাধ্যমের কাছে এই রেকর্ডেড কনভারসেশনের ক্লিপ আছে, তারা জানিয়েছে। তো এখন সব কিছু মিলিয়ে এই প্রশ্নটি দেখা দিতে পারে। এবং আমিনুল ইসলাম সাহেব 1-2 বার বলেছেন যে এমন একটি ঘটনায় পুরো আইসিটি বা আইসিটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। তো এখন কথা হলো, একজন প্রসিকিউটরের এমন কোনো প্রাইভেট উদ্যোগ যেটি বেআইনি, সেইটি পুরো প্রসিকিউশন টিমের কিংবা আইসিটির অন্যান্য প্রসিকিউটরদের, চিফ প্রসিকিউটরের নিরপেক্ষতা, সততা, গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা, করবার কোনো সুযোগ আছে কিনা, এটিও আমাদের বুঝতে হবে। তো যেটি বলছিলাম, শামীম রেজা চৌধুরীর এই আচরণকে খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই তদন্ত হবে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিরপেক্ষ তদন্ত করে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে প্রসিকিউট করা হবে, টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট অফ দ্য ল করা উচিত। আমি বলবো ভবিষ্যতের জন্য একটি বার্তা দেবার জন্য সব প্রসিকিউটরকে। আর যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো ফেক হয়ে থাকে, মোটিভেটেড হয়ে থাকে, মেড আপ হয়ে থাকে, ফেব্রিকেটেড হয়ে থাকে, তাহলে সেটি বাতিল হবে এবং তিনি সসম্মানে মুক্তি পাবেন। কিন্তু তার আগে এই কথা বলার সুযোগ নেই যে পুরো আইসিটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। এটি তিনি একটু বাড়িয়ে বলেছেন, কোনো সুযোগ নেই। এটি পুরো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়া মানে হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে সেই রায়ও প্রশ্নবিদ্ধ হবে না, কারণ সেই মামলা বিষয়ে কোনো প্রশ্ন ওঠেনি কারো বিরুদ্ধে না। এটি নির্দিষ্ট একটি ব্যক্তির মামলা বিষয়ে প্রশ্ন উঠেছে। আর সরকারের কোনো সংস্থা এমন সংস্থা নেই যেই সংস্থায় 1-2 জন বা মেজরিটি দুর্নীতিতে জড়ায়নি। তাতে কি পুরো সরকারের সংস্থার সব কার্যক্রম, বাকি সংস্থাগুলো, বিচার বিভাগ থেকে শুরু করে কিংবা অতীতে হওয়া বিচারালয়ের সব রায়গুলো সব প্রশ্নবিদ্ধ হবে, সবগুলো বাতিল করতে হবে, সবগুলোর পুনর্বিচার হবে? বিষয়টি এরকম না। তাই আমরা চাইছি যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার হোক, হয় তিনি মুক্তি পাবেন, নাহলে তার সাজা হবে। কিন্তু তার আগে আইসিটিকে প্রশ্নবিদ্ধ করা, আইসিটিকে আন্ডারমাইন করা কিংবা আন্ডার এস্টিমেট করা কোনোভাবে সুযোগ নেই এটি করবার। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।